বিসমিল্লাহির সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের স্পেশাল অ্যাসাইনমেন্টের উপরে একটা বিশেষ ক্লাস। আর এই ক্লাসটার মধ্যে আমরা জানবো যে কিভাবে তোমাদের যে পরীক্ষায় যে অ্যাসাইনমেন্টটা আসছে এটা তোমার কিভাবে তোমার আনসার করতে হবে। তো বোর্ড থেকে তোমরা জানো প্রত্যেক সাবজেক্টের জন্যই আলাদা আলাদা করে স্পেশাল অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এবং সম্ভবত এইগুলোর উপর বেস করে দেখা যাবে তোমাদের পরবর্তীতে যে বোর্ড পরীক্ষা যেটা হবে সরাসরি না হয়ে দেখা যাবে এমনও হতে পারে এই অ্যাসাইনমেন্ট বেস এটাও পরীক্ষা হতে পারে। এই জন্য আমরা প্রথম থেকেই যে অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখব এগুলোকে আমরা খুবই গুরুত্ব সহকারে এবং কিভাবে আনসার করতে হবে সেটি আমরা আজকের ক্লাসে দেখব। অ্যাসাইনমেন্টটা মূলত খুবই সহজ একটা জিনিস, যে এটা যদি তোমরা একদম সম্পূর্ণ নিজের মতো করে তোমরা অ্যাসাইনমেন্টটাকে ভালো করে বুঝবা, কখনো কিন্তু এই কাজটা করবা না যে তোমরা হুবহু কপি করবা, কারো কাছ থেকে কপি করে দেখা শিখা। ইভেন আমিও যদি তোমার দেখাই দিতেছি তুমি কিন্তু এইভাবে করবা না, আমি তোমাকে জাস্ট দেখাই দিব যে কিভাবে অ্যাসাইনমেন্টটা করতে হয়, আমি জাস্ট তোমাকে ধরাই দিব যে জিনিসটা তোমরা এইভাবেই এই অ্যাসাইনমেন্টটা পরবর্তীতে করার চেষ্টা করবা। তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্ট যেটা তোমরা দেখছো নিশ্চয়ই যে এটা ছিল জীববিজ্ঞান প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় ছিল কোষ বিভাজন। এই অধ্যায় থেকে একটা বিশেষ একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হইতেছে। আর এই অ্যাসাইনমেন্টটা হইতেছে যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, পিতামাতা থেকে কিভাবে এটা সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, এবং পিতামাতা থেকে যে আমরা দেখতেছি পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো আসছে এগুলো কোত্থেকে আসছে, তার দাদা দাদির থেকে অথবা নানা নানির থেকে বৈশিষ্ট্যগুলো কিভাবে সঞ্চারিত হয়, যে কিভাবে বৈশিষ্ট্যটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়, আমরা এই জিনিসগুলো দেখব। আর এই স্পেশাল অ্যাসাইনমেন্টটা এইটা আমরা দুইটা ক্লাসে আমরা ভাগ করে নিচ্ছি, যে এই আলোচনাটা আমরা দুইটা ক্লাসে করব। এই দুইটা ক্লাসের মধ্যে আমরা প্রথম ক্লাসে আজকে আমরা দেখব অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট কিছু অংশ। আজকে আমরা প্রথম ক্লাসের মধ্যে যে জিনিসটা দেখব যে অ্যাসাইনমেন্টের যে বিশেষ যে অংশগুলো আছে কিছু টার্ম আমরা জানবো, এগুলোর উপর বেস করে কিন্তু তোমার এই অ্যাসাইনমেন্টটা তোমার নিজের করতে হবে। তাহলে চলো আমরা আজকে কথা না বাড়ায় শুরু করি। আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে আমি প্রথমেই বলছি আজকে ক্লাসটার মধ্যে আমরা জাস্ট অংশটা গুছাই নিব এবং তুমি কিভাবে খাতায় লিখবা কিভাবে আনসার করবা এটা আমরা সামনের ক্লাসে আমরা ওইটা ভালো করে জানবো। তাহলে অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমরা আজকে কিছু টার্ম জানবো। এই টার্মগুলোর মধ্যে আমরা প্রথমে জানবো যে জিনিসটা যে শব্দটা আমরা প্রথমেই জানবো এটা হচ্ছে বংশগতি। বংশগতি তোমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে ওইখানে তোমরা বংশগতি সম্পর্কে তোমরা অনেক বিস্তারিতভাবে জেনেছো। তাহলে আমাদের যে আজকে যে অ্যাসাইনমেন্টটা এই অ্যাসাইনমেন্টটা বোঝার জন্য ভালো করে বোঝার জন্য প্রথম পত্রের সাথে আমাদের দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিনতত্ত্ব বিবর্তন এখানে আমাদের কিছু সংজ্ঞা কিছু বৈশিষ্ট্য কিছু উপাদান আমাদের এখানে কাজে লাগবে। তাহলে আমরা প্রথম যে সংজ্ঞাটা জানবো বংশগতি। বংশগতি কাকে বলে?
ইংলিশে এটাকে আমরা বলি হেরিডিটি। পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হওয়াকে আমরা বলবো বংশগতি। পিতামাতার বৈশিষ্ট্য, আমরা জানি আমাদের বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কই থাকে? এগুলো থাকে ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোমের বিশেষ খণ্ডিত অংশ, ধরো এটা দুইটা ক্রোমোজোম আমি আঁকছি, ক্রোমোজোমের বিশেষ খণ্ডিত অংশকে আমরা কি বলি? জিন বলি। আর এই জিনের মধ্যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিহিত থাকে, আর এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বাহিত হয়। এটাকে আমরা বলতেছি বংশগতি। তাহলে বংশগতিটা আমরা কিভাবে বলবো? যে বৈশিষ্ট্যের সঞ্চারণ, পিতামাতা হতে বৈশিষ্ট্যের সঞ্চারণ, আর এই সঞ্চারণকে আমরা কি বলবো? বংশগতি বা হেরিডিটি। বৈশিষ্ট্য সঞ্চারণকে কি বলা হয়? এই বংশগতি বা হেরিডিটি বলা হয়। আমরা পরে যে সংজ্ঞাটা জানবো এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কাকে বলে? এই ক্রোমোজোম নিয়ে তোমরা অনেক কিছু জানছো প্রথম পত্রে, দ্বিতীয় পত্রে, আমরা দুইটা পত্রে আমরা কিন্তু এই ক্রোমোজোম সম্পর্কে জানছি। ক্রোমোজোমের সংখ্যাটা আমরা এইভাবে বলতে পারি, কোষ বিভাজনের সময় ক্রোমাটিন জালিকা হতে সৃষ্ট নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমের মধ্যে তোমরা জানবা দুইটা জিনিস থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে এবং প্রোটিন থাকে। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত স্বপ্রজননশীল সূত্রাকৃতির গঠন। তাহলে সেই স্বপ্রজননশীল সূত্রাকৃতির গঠন, যা বিবর্তন, তারপরে হইতেছে ক্রসিং ওভার, বৈশিষ্ট্যের সঞ্চারণ, বৈশিষ্ট্যের পরিবর্তন, পরিব্যক্তি, প্রকরণ ইত্যাদিতে ভূমিকা রাখে, তাকে আমরা বলবো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কেমন? কোষ বিভাজনের সময় সৃষ্ট ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট বিশেষ সূত্রাকৃতির পেঁচানো গঠন, তাকে আমরা বলতেছি কি? ক্রোমোজোম। এই ক্রোমোজোম সম্পর্কে আমাদের জানতে হবে ক্রোমোজোম জিনিসটা কি। তাহলে ক্রোমোজোমটা তুমি দেখো সংজ্ঞার মধ্যে আমরা কি জানছি, এটা কি দ্বারা তৈরি হয়? এই ক্রোমোজোম দুইটা উপাদানে তৈরি হয়, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি ডিএনএ অথবা আমরা বুঝি আরএনএ। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত বিশেষ সূত্রাকৃতির গঠন, তাকে আমরা বলতেছি ক্রোমোজোম। তাহলে আমরা জানবো, তারপর আমরা যে জিনিসটা জানবো এটা হচ্ছে জিন। দেখো এখানে বৈশিষ্ট্যগুলা তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে দেখছো, অনেক বৈশিষ্ট্য আমরা দেখছি এখানে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের জন্য আজকে তোমরা এই যেরকম ছকের মতো করে আজকের ক্লাসে আমরা দেখবো এই ছক পর্যন্তই। এই ছকের মধ্যে দেখো এখানে অনেক বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য বা তার বিপরীত বৈশিষ্ট্য, জোড়ায় বৈশিষ্ট্যগুলা। আর এই বৈশিষ্ট্যগুলা ক্রোমোজোমের যে জায়গার মধ্যে থাকে তাকে আমরা বলবো জিন। যেমন এখানে আছে রক্তে চর্বি বেশি, রক্তের চর্বি কম। তাহলে এটাকে আমরা কি বুঝতেছি? রক্তে একটা বিশেষ একটা প্রকৃতি, রক্তের একটা বিশেষ উপাদান। তারপর দেখো কুকড়া চুল, সোজা চুল, এগুলো দ্বারা আমরা কি বুঝবো? চুলের প্রকৃতি। আমরা জানলাম এখানে আছে বৈশিষ্ট্যের মধ্যে আছে বাদামি চোখ, নীলাভ চোখ, এগুলাতে আমরা কি বুঝবো? চোখের বর্ণ। তারপর আমরা দেখছি এখানে আরো বৈশিষ্ট্য আছে চঞ্চল, শান্ত। এই যে বৈশিষ্ট্যগুলা ক্রোমোজোমের যে জায়গার মধ্যে অবস্থান করে তাকে আমরা বলবো জিন। তাহলে জিন কাকে বলে? জিন আমরা বলবো যে ক্রোমোজোম বা ডিএনএ অণুর খণ্ডিত অংশ যার মধ্যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিহিত থাকে, তাকে আমরা কি বলবো? জিন বলবো। তারপর চলো আমরা আরো জানি, আমরা এই অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট যে সংজ্ঞাগুলো বা যে টার্মগুলো এখানে আছে আমরা এগুলোই কিন্তু জানতেছি। হ্যাপ্লয়েড কোষ, আমরা পরে যে সংজ্ঞাটা জানবো এটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। এই শব্দটা তোমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে অনেক এটা জানেছো এটা সম্পর্কে। যাই হোক, আমরা জানবো হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ কাকে বলে? এবং সাথে আরেকটা শব্দ তার সাথে রিলেটেড, এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। এখানে একটা চিত্রে খেয়াল করো, আমি এখানে একটা চিত্রের মধ্যে আমরা একটা কোষ দেখতেছি, কোষের ভিতরে নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতেছি ক্রোমোজোমগুলো অবস্থান করতেছে। এই ক্রোমোজোমগুলো যদি জোড়ায় অবস্থান করে, এখানে সবগুলোর ক্ষেত্রে খেয়াল করো ক্রোমোজোমগুলো কিভাবে আছে? জোড়ায় আছে। এখানে একই আকৃতির ক্রোমোজোমগুলো জোড়ায় অবস্থান করতেছে। এই জোড়ায় ক্রোমোজোম যদি অবস্থান করে তখন তাকে আমরা বলবো ডিপ্লয়েড কোষ। তাহলে আমরা কি বলবো? যে কোষে ক্রোমোজোম জোড়ায় অবস্থান করে তাকে আমরা বলবো ডিপ্লয়েড কোষ। তাহলে যদি বিপরীতে বলি,
মনে করো এখানে আমি আরেকটা কোষ রাখতেছি, যে একটা বিশেষ একটা কোষ, যে কোষের ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় না। এটা মনে করো 1 নম্বর ক্রোমোজোম, এখানে কিন্তু জোড়ায় ছিল, কিন্তু এখানে আমরা দেখতেছি 1 নম্বর ক্রোমোজোমটা এককভাবে আছে। হ্যাঁ, এটা মনে করো 2 নম্বর ক্রোমোজোম, এটা 3, এটা 4, এটা 5, হ্যাঁ এটা ধরলাম এটা 23 নম্বর ক্রোমোজোম। এইভাবে আমরা কিছু জোড়া ক্রোমোজোম এখানে দেখতেছি যে জোড়ায় জোড়ায় অবস্থান করে, তাকে আমরা বলতেছি ডিপ্লয়েড কোষ। আর যে কোষে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় না থাকে কিভাবে থাকবে? এককভাবে থাকবে। এখানে দেখো প্রত্যেকটা কোষই কিন্তু আমরা দেখতেছি ক্রোমোজোমই দেখতেছি, কিন্তু কিভাবে আছে? এখানে এককভাবে আছে, তারা জোড় তৈরি করে নাই। তাহলে আমরা বলতে পারি যে কোষে ক্রোমোজোম কিভাবে থাকে? এক প্রস্থ। এই এক প্রস্থ বোঝাবার জন্য আমরা এটাকে ইংলিশে সংক্ষেপে আমরা এন দেয়া এটাকে বুঝাই, মানে এককভাবে থাকে, এক প্রস্থ এন আকারে অবস্থান করে। আর এখানে ডিপ্লয়েড বোঝাবার জন্য আমরা এখানে বলি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় বা 2n আকারে অবস্থান করে, তখন তাকে আমরা বলি ডিপ্লয়েড কোষ। দেহ কোষগুলো সাধারণত থাকে ডিপ্লয়েড আকারে, এবং জনন কোষ তথা শুক্রাণু ডিম্বাণু যে কোষগুলা তারা থাকে এরকম হ্যাপ্লয়েড আকারে। চলো আমরা আরো কিছু সংজ্ঞা জানি। আমরা আরেকটা সংজ্ঞা জানবো, এটা হচ্ছে জিনোম। ক্রোমোজোমের আমরা এখানে দেখতেছি ডিপ্লয়েড কোষে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। ডিপ্লয়েড কোষে যেহেতু ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, আমরা বলতে পারি এখানে 2 সেটে থাকে, 2টা সেট তৈরি করে। হ্যাঁ, যেহেতু জোড়ায় আছে তারা আমরা বলবো 2টা সেটে অবস্থান করে। আর এখানে যেখানে আমরা দেখতেছি ক্রোমোজোমগুলো এককভাবে আছে, আমরা বলতে পারি এখানে ক্রোমোজোমটা একটা সেট তৈরি করতেছে। তাহলে এই ক্রোমোজোমের এই বিশেষ সেটটাকে আমরা বলতেছি জিনোম। তাহলে আমরা বলতে পারি যে জনন কোষে ক্রোমোজোমগুলা এক সেট আকারে অবস্থান করে, অর্থাৎ একটা জিনোমে অবস্থান করে। আর দেহ কোষে ক্রোমোজোম 2 সেট বা 2টা জিনোমে অবস্থান করে। তাহলে ক্রোমোজোমের সেই সেটটাকে আমরা কি বলতেছি? জিনোম বলতেছি। চলো আমরা আরো সংজ্ঞা জানি। আমরা জানবো লোকাস। তোমাদের অ্যাসাইনমেন্টটা ভালো করে বোঝার জন্য, নিজের মতো করে একদম সম্পূর্ণ নিজের মতো করে আনসার করার জন্য, দেখো এখানে আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে 3টা অংশ দেখব। 2টা অংশ কিন্তু তুমি সরাসরি, মানে আমি যেভাবে আলোচনা করবো জাস্ট তুমি দেখলেই কিন্তু লিখতে পারবা, কিন্তু আরেকটা অংশ কিন্তু ব্যাখ্যামূলক আছে। শেষের যে অংশটা, এটা বোঝার জন্য হলেও তোমাদের এই সংজ্ঞাগুলো কিন্তু কাজে লাগবে। চলো আমরা আরো আগে যাই। আমি কি বলছিলাম? পরের সংজ্ঞা যেটা জানবো এটা হচ্ছে লোকাস। লোকাস কাকে বলে? লোকাসের সংজ্ঞাটা হচ্ছে এরকম: ক্রোমোজোম এ জিনের নির্দিষ্ট অবস্থানকে, নির্দিষ্ট একটা অবস্থান, আর সেই অবস্থানকে আমরা কি বলবো? লোকাস বলবো। তাহলে আমরা বলতে পারি ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট অবস্থানকে বলা হয় লোকাস। অর্থাৎ সেই স্থানটা আমি এখানে দেখো মার্ক করে রাখছি, একটা বিশেষ একটা স্থান এখানে ধরতেছে আমাদের যে কোনো একটা বৈশিষ্ট্য ওই জায়গার মধ্যে আছে, তাহলে সেই বিশেষ জায়গাটাকে আমরা বলবো লোকাস। এখানে আমরা যে 4 জোড়া বৈশিষ্ট্য আমরা যে দেখতেছি এখানে আছে, কুকড়া চুল, সোজা চুল, তারপর নীলাভ চোখ, বাদামি চোখ, চঞ্চল প্রকৃতি, শান্ত প্রকৃতি, এই যে বৈশিষ্ট্যগুলা, এগুলো ক্রোমোজোমের কোথাও না কোথাও আছে। এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে খেয়াল করো, 2টা বৈশিষ্ট্য কিন্তু এখানে বাহ্যিক ছিল, 2টা বৈশিষ্ট্য কিন্তু অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, মানে এগুলা কিন্তু দেখা যায় না। রক্তের চর্বি কিন্তু তুমি বাইরে থেকে দেখা যাবে না, এটা কিন্তু নির্ণয় করতে হবে। শান্ত বা চঞ্চল, এটাও কিন্তু তোমার বাইরে থেকে দেখা যাবে না, হ্যাঁ, অভ্যন্তরীণ একটা বৈশিষ্ট্য। কিন্তু কুকড়া চুল, সোজা চুল আমরা বাইরে থেকে দেখা মাত্র বলতে পারবো। আবার বাদামি চোখ, নীলাভ চোখ আমরা দেখা মাত্র বলতে পারবো যে চোখের কালারটা কেমন। তাহলে আমরা যে এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখতেছি, বাহ্যিক বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য হোক, এই বৈশিষ্ট্যগুলো ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করে সেই স্থানটাকে আমরা বলবো লোকাস। ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট অবস্থানকে বলা হয় লোকাস। চলো আমরা আরো কিছু সংজ্ঞা দেখি। হোমোলোগাস ক্রোমোজোম। হ্যাঁ, এখানে দেখো আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে কিন্তু এখানে হোমোলোগাস শব্দটা কিন্তু বারে বারে আসছে। তো এই অ্যাসাইনমেন্টের বিভিন্ন অংশ বোঝার জন্য কিন্তু আমাদের এই সংজ্ঞাগুলো লাগবে। এই সংজ্ঞাগুলো তোমরা সবাই জানো, আমি আরেকবার এই সংজ্ঞাগুলো আরেকবার আলোচনা করে আমি ব্যাখ্যাটার মধ্যে যাব যে তোমাদের এখানে অ্যাসাইনমেন্টে কিভাবে আছে। চলো আমরা আরেকটা সংজ্ঞা জানবো, এটা হচ্ছে হোমোলোগাস। হোমোলোগাস, তোমরা ম্যান্ডেলার অধ্যায়ে এই হোমোলোগাস সংজ্ঞাটা পড়ছো। হোমোলোগাস বাংলায় বলা হয় সমসংস্থ। হোমোলোগাস, এখানে আমরা দেখো চিত্রে খেয়াল করো, আমরা এখানে অনেক অনেক ক্রোমোজোম আঁকছি, বিভিন্ন আকৃতির ক্রোমোজোম।
এই একই আকৃতির যে ক্রোমোসোমগুলো আছে, একই আকৃতির ক্রোমোসোম, এই আকৃতির ক্রোমোসোমগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোসোম। তাহলে আমরা বলতে পারি হোমোলোগাস ক্রোমোসোম কাকে বলে? যে একই আকৃতির ক্রোমোসোম, একই আকৃতির ক্রোমোসোমকে বলা হয় কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোসোম। এখানে হোমোলোগাস ক্রোমোসোমগুলাই কিন্তু জোড় তৈরি করে। তাহলে একটার সাথে আরেকটা যদি ভিন্ন আকৃতি থাকে তখন তাকে আমরা কি বলবো? হেটারোলোগাস। আসলে বৈশিষ্ট্যগুলো কিন্তু হোমোলোগাস ক্রোমোসোম। এখানে দেখো দুইটা ক্রোমোসোম যে আমি আঁকছি, দুইটা ক্রোমোসোম কিন্তু একই আকৃতির, একটা কালো একটা লাল করে আঁকছি। কেন আঁকছি? কারণ কালোটা বুঝাইছি, ধরো এটা বাবার থেকে আসছে এই ক্রোমোসোমটা, মায়ের থেকে আসছে। আমার যে ডিপ্লয়েড কোষ, এই ডিপ্লয়েড কোষে আমরা জানি ক্রোমোসোমগুলো হয় আমাদের বাবা থেকে অথবা আমাদের আরেকটা ক্রোমোসোম আসবে মায়ের থেকে। এই ক্রোমোসোমগুলো এসে এইভাবে জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে এই যে একই আকৃতি, একই আকৃতি, এখানে আমি দেখো বিভিন্ন আকৃতি রাখছি, কোনোটা ভি আকৃতির, হ্যাঁ, কোনোটার একটা বাহু লম্বা আরেকটা বাহু খাটো, হ্যাঁ, কোনোটার আছে দুইটা বাহু প্রায় সমান সমান। এই যে বিভিন্ন আকৃতির ক্রোমোসোমগুলো আমরা দেখতেছি, এখানে একই আকৃতির ক্রোমোসোমগুলোকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোসোম। চলো আমরা আরো কিছু সংজ্ঞা জানি। ক্রোমাটিড, ক্রোমাটিড এটাও তোমরা প্রথম অধ্যায়ে পড়ছো, জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ক্রোমাটিড। খেয়াল করো এখানে ক্রোমোসোমগুলো আমরা দেখছি, এখানে তো ক্রোমোসোমগুলো জাস্ট এককভাবে ছিল, হ্যাঁ, মাঝখানে কি ছিল? তার সেন্ট্রোমিয়ার ছিল, উপরের প্রান্তে আমরা দেখতেছি দুই প্রান্তে দুইটা বাহু ছিল। কিন্তু আমরা দেখতেছি পরবর্তীতে একটা সময়, হ্যাঁ, কোষ বিভাজনের একটা সময় ক্রোমোসোমগুলো লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে যায়। ক্রোমোসোমগুলো যখন এভাবে লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে যায় তখন আমরা দেখব যে প্রত্যেকটা পার্টকে আমরা বলবো এক একটা ক্রোমাটিড। ক্রোমোসোম যখন লম্বালম্বি তার সেন্ট্রোমিয়ার বাদে বিভাজিত হয় তখন তার প্রত্যেকটা পার্টকে আমরা কি বলবো? এক একটা ক্রোমাটিড বলবো। তাহলে একটা ক্রোমোসোম থেকে তাহলে এরকম আমাদের কাছে দুইটা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। এই লাল ক্রোমোসোম থেকেও দেখো এখান থেকেও দুইটা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এভাবে বলতে পারি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বিভাবে বিভক্ত হলে প্রত্যেকটা ভাগকে আমরা কি বলবো? এক একটা ক্রোমাটিড বলবো। তারপরে আসো সিস্টার ক্রোমাটিড। আমাদের সংজ্ঞা শেষ, অধৈর্য হওয়ার কিছু নাই, আমরা বাস এই কয়েকটা সংজ্ঞায় জানতেছি। সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড কাকে বলে? এটা তোমরা কোষ বিভাজনের অধ্যায়ে পড়েছো। সিস্টার ক্রোমাটিড কি? যখন ক্রোমোসোমটা ক্রোমাটিডে বিভক্ত হয়, ক্রোমোসোম যখন লম্বালম্বিভাবে ভাগ হয়ে যায় সেন্ট্রোমিয়ার বাদে, তখন তাকে আমরা কি বলছি? ক্রোমাটিড। তখন আমরা বলতে পারি একই ক্রোমোসোমের যে ক্রোমাটিড, অর্থাৎ যখন আমরা দেখছি যে দুইটা ক্রোমাটিড তৈরি হয়েছে, এই কালো ক্রোমোসোম থেকে দুইটা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, আবার এই লাল ক্রোমোসোম থেকে দেখো দুইটা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, তাহলে আমরা এভাবে বলতে পারি একই ক্রোমোসোম এর ক্রোমাটিডকে কি বলা হবে? সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, হ্যাঁ, এগুলো কিন্তু ফিমেল ইউজ করি, হ্যাঁ, এটা কিন্তু ব্রাদার হবে না, এটা কি হবে? সিস্টার হবে। তাহলে আমরা বলতে পারি একই ক্রোমোসোমের ক্রোমাটিডকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড। তাহলে এখানে কালো কালো যে দুইটা, এদেরকে আমরা কি বলতেছি? সিস্টার ক্রোমাটিড। আবার এই পাশে দেখো লাল লাল যে দুইটা ক্রোমাটিড দেখতেছি, হ্যাঁ, লম্বালম্বি যখন ভাগ হয়েছে সেন্ট্রোমিয়ার বাদে, তখন তাকে আমরা কি বলবো? সিস্টার ক্রোমাটিড বলবো। তাহলে এই কালোর সাথে কালো সম্পর্ক হলো সিস্টার ক্রোমাটিড, এবং এই লাল ক্রোমোসোমের সাথে এই লাল ক্রোমোসোমের সম্পর্ক হচ্ছে সিস্টার ক্রোমাটিড, হ্যাঁ, এবং সাথে আছে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড এইটা আবার কি? তো এখানে দেখো একটা ক্রোমোসোম যখন ভাগ হয়েছে, হ্যাঁ, দুইটা ক্রোমাটিডে ভাগ হয়েছে, এখানে একটা কালো ক্রোমাটিড, আর এই পাশে যখন ভাগ হয়েছে এখানে একটা লাল ক্রোমাটিড। হ্যাঁ, কালো লাল তো আমি আগেই বলছি যে বাবারটাকে আমি ধরে নিতেছি যে কালো ক্রোমোসোমটা, মায়ের থেকে যে ক্রোমোসোমটা আসছে সন্তানের মধ্যে ওইটাকে আমরা ধরে নিচ্ছি লাল ক্রোমোসোমটা। তাহলে আমরা যে ক্রোমোসোম যখন দেখছি ভাগ হয়েছে, ক্রোমোসোমগুলো যখন আমরা দেখছি পরবর্তীতে ভাগ হয়েছে, তখন আমরা বলতে পারি এই ভিন্ন ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিডকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ এই কালো আর এই লাল তাদের সম্পর্ক হইতেছে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা বলতে পারি এখানে কি বলছিলাম, জাস্ট সংজ্ঞাটার মধ্যে দেখো, জাস্ট একটা কথা বদলাই দিলেই হয়ে যাবে যে ভিন্ন ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিডকে বলা হয়
কি বলা হবে? নন সিস্টার ক্রোমাটিড। ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। লাস্ট সংজ্ঞা, আমরা আজকে যে সংজ্ঞাটা দিয়ে আজকে শেষ করব ক্লাস, সেই সংজ্ঞাটা হইতেছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার সবারই জানা আছে তোমাদের সংজ্ঞাটা। ক্রসিং ওভার কি? এখানে আমরা দেখছি কোষ বিভাজনের সাধারণত কোন পর্যায়ে ক্রসিং ওভার হয় একটু মনে করো, আবার একটু ঝালাই করার চেষ্টা করো যে আমরা এটা কোথায় পড়ছিলাম। কোষ বিভাজনের দ্বিতীয় অধ্যায়, কোষ বিভাজন মানে দ্বিতীয় অধ্যায়ে আমরা এটা পড়ছিলাম। কোষ বিভাজনের মধ্যে আমরা মিওসিস কোষ বিভাজনের মধ্যে কিন্তু ক্রসিং ওভারটা দেখেছিলাম। আমাদের নিশ্চয় মনে আছে মাইটোসিসে কিন্তু ক্রসিং ওভার হয় না, দেহকোষ থেকে দেহকোষ হুবহু একই রকম তৈরি হয়। কিন্তু মিওসিসের মধ্যে আমরা দেখছি পিতামাতার মিলিত বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। আর এই সঞ্চারণের মূল যে মন্ত্র, আমরা বলতে পারি মূল যে কাঁচামাল, এই কাঁচামালটাই হইতেছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের কারণে কিন্তু পিতামাতার মিলিত বৈশিষ্ট্য কিন্তু সন্তান সন্ততিতে যায়। দেখবা যে বৈশিষ্ট্য বাবা মার সম্মিলিতভাবে আসছে। কিভাবে আসছে? এই ক্রসিং ওভারের কারণে আসছে। আজকে যে আমরা অ্যাসাইনমেন্টটা দেখব, এই অ্যাসাইনমেন্টের মূল বেসিক ভিত্তিটাই হইতেছে কিন্তু ক্রসিং ওভার। ক্রসিং ওভারের কারণে কিভাবে বৈশিষ্ট্য কিভাবে যাবে, আমরা এগুলার পরবর্তী ক্লাসে আমরা চেকার বোর্ডের মাধ্যমে, ট্রসের মাধ্যমে, বিশেষ করে যে তোমাদের অ্যাসাইনমেন্টে দেখো দেয়া আছে যে আমরা এটা ট্রসের মাধ্যমে দেখব যে কিভাবে বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে যায়। তাহলে আমরা ক্রসিং ওভারের সংজ্ঞাটা একটু জানি। ক্রসিং ওভার কাকে বলে? ক্রসিং ওভার, হ্যাঁ, ক্রসিং ওভারের সংজ্ঞাটা আমরা এইভাবে শুরু করব যে আসলে ক্রসিং ওভারটা কোথায় ঘটে। আমি আগেই বলছি মিওসিস কোষ বিভাজনের, মাইটোসিসে কিন্তু হয় না, মিওসিস কোষ বিভাজনের। হ্যাঁ, তোমরা জানো মিওসিস কোষ বিভাজনটাকে আবার আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। মিওসিস কোষ বিভাজনের, হ্যাঁ, আমরা বলতে পারি মিওসিস 1 এর, মিওসিস 1 কিন্তু ক্রসিং ওভারটা হয়ে যায়। মিওসিস 1 এর প্রোফেজ 1 এর, হ্যাঁ তুমি জানো প্রোফেজ 1টাকে আবার 5টা উপদশায় ভাগ করা হয়েছে। একটা উপদশার নাম হইতেছে প্যাকাইটিন, প্যাকাইটিন উপদশায়, প্যাকাইটিন উপদশায় ওই যে আমরা দেখতেছি একই আকৃতির ক্রোমোসোম, তাকে বলা হয় কি হোমোলোগাস ক্রোমোসোম। হ্যাঁ, আমরা বলতে পারি হোমোলোগাস ক্রোমোসোম এর নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার, দেখো যে সংজ্ঞাগুলো সব কাজে আসতেছে। নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার কাকে বলছিলাম? এই কালো আর লালটাকে কি বলছিলাম? নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিড, ক্রোমাটিড এর জিনগত বা অংশগত, জিনগত বা অংশগত যে বিনিময়টা হয়, হ্যাঁ, যেখানে আমরা দেখছি যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো বিনিময় হয়ে কিভাবে সন্তান সন্ততিতে যায়, আমাদের এইগুলাই কিন্তু অ্যাসাইনমেন্টে নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতেছি যে সব কিছুর মূল কাঁচামালই ছিল কিন্তু এই ক্রসিং ওভার। হ্যাঁ, আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম। তাহলে এই নন সিস্টার ক্রোমাটিডের জিনগত বা অংশগত এই বিনিময়টাকে আমরা বলবো ক্রসিং ওভার। এই বিনিময়টাকে আমরা বলবো ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারের এই সংজ্ঞাটা আমরা জানলাম, কারণ পরবর্তীতে ওই অ্যাসাইনমেন্টের যে শেষের যে প্রশ্নটা, গ নাম্বারের যে প্রশ্নটা, এখানেও কিন্তু তোমার এই যে ক্রসিং ওভারের সংজ্ঞাটা কিন্তু কাজে লাগবে। যাই হোক, আমরা এইভাবে আমরা এই সংজ্ঞাগুলো দেখে নিলাম। তাহলে একটু দেখো, প্রথম থেকে আবার একটু বলি, আমরা যে সংজ্ঞাগুলো দেখছি, আমরা প্রথম দেখছিলাম বংশগতি, তারপরে ক্রোমোসোম, জিন, হ্যাপ্লয়েড কোষ কাকে বলে, ডিপ্লয়েড কোষ কাকে বলে, হ্যাঁ, তারপর আমরা দেখছিলাম জিনোম, ক্রোমোসোমে জিনের অবস্থান, লোকাস, হ্যাঁ, তারপর আমরা আরো কি দেখছি, ক্রোমাটিড কাকে বলে, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এবং শেষে আমরা দেখলাম ক্রসিং ওভার। আমি জানি সবগুলো তোমরা জানো, আমরা জাস্ট আরেকবার ঝালাই দিলাম এই অংশগুলো, কারণ আমাদের অ্যাসাইনমেন্টের জন্য, আমাদের অ্যাসাইনমেন্টটা ভালো করে বোঝার জন্য, তুমি অ্যাসাইনমেন্টটা নিজে নিজে তৈরি করার জন্য, একদম ভালোভাবে স্পষ্ট ক্লিয়ার করে গুছায় তোমার লেখার জন্য, ফুল মার্কস পাওয়ার জন্য আমাদের এই সংজ্ঞাগুলো কাজে লাগবে। এবার তুমি যে কাজটা করবা, আমাদের সামনের ক্লাসে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টটা নির্ণয় করব। আমরা কিন্তু এক যুগে সবাই সামনের ক্লাসে অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হবে সেটা দেখব। আমি কিন্তু কখনো বলবো না তুমি হুবহু আমার মতো, আমি যেভাবে তোমাকে এখানে দেখাই দিতেছি তুমি এইভাবে নির্ণয় করবা। তুমি নিজের মতো করে, আমি তোমাকে সিস্টেমটা শিখাই দিব যে তোমার কিভাবে এই কাজটা করতে হবে। জাস্ট আমরা সামনের ক্লাসে এই অ্যাসাইনমেন্টটা করব। আর এই অ্যাসাইনমেন্টটা করার জন্য তোমরা দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা যেভাবে বোর্ডে যেভাবে দেওয়া হয়েছে, এখানে তোমরা একটু খেয়াল করো, তোমাদের এইখানে দেখো এরকম 16টা ঘর। হ্যাঁ, আমি একটু পড়ি, কথাগুলো একটু পড়ি, দেখো এখানে কি বলছে, যে এখানে চিত্রের মতো করে, আমি চিত্রটা কিন্তু আঁকছি,
হ্যাঁ এখানে কি লেখছে নিচের চিত্রের মধ্যে 16টা বোর্ড, হ্যাঁ 16টা দেখো আমি এখানে 16টা বোর্ড বানাইছি, চারটা চারটা করে 4 4 16। হ্যাঁ বোর্ড বানিয়ে সারিবদ্ধভাবে এই নাম্বার বিশিষ্ট ক্রোমোজোমগুলো যেন মুখোমুখি থাকে। হ্যাঁ কি বলছে, একই নাম্বার বিশিষ্ট ক্রোমোজোম কার্ডগুলো মুখোমুখি থাকে এইভাবে। দেখো যে 1 নাম্বারগুলো কিন্তু মুখোমুখি আছে, 2 নাম্বারগুলো, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে তুমি জাস্ট হ্যাঁ অ্যাসাইনমেন্টের জন্য সুন্দর করে এই বোর্ডগুলো রেডি করবা, খাতার মধ্যে সুন্দর করে গুছায়া এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে রাখা দিবা, তাহলে আমাদের সামনের ক্লাসে এই অ্যাসাইনমেন্টটা লিখতে সুবিধা হবে। দেখো আমি যেভাবে লিখছি তুমি খাতার মধ্যে সুন্দর, তুমি বাড়ির কাজ এই কাজগুলো করে রাখবা, তুমি পারলে স্ক্রিনশট দিয়ে রাখো যে খাতার মধ্যে তুমি সামনের ক্লাসে এইভাবে গুছায় রাখবা, তাহলে পরবর্তীতে আমরা ট্রস করে কিভাবে অ্যাসাইনমেন্টের বাকি কাজগুলো করতে হয় আমরা এইগুলো দেখব। দেখো এখানে আমি কি লিখছি যে দাদার থেকে আসা বাবার হোমোলোগাস ক্রোমোজোম। হ্যাঁ এখানে 4টা বোর্ড বানাইছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। হ্যাঁ তোমার অ্যাসাইনমেন্টে দেখো এভাবে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, রক্তে চর্বি বেশি, কুকড়া চুল, বাদামি চোখ, চঞ্চল, জাস্ট যেভাবে লেখা আছে তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে আমি জাস্ট এইভাবে লিখছি। দ্বিতীয়তে কি ছিল, দাদি থেকে আসা বাবার হোমোলোগাস ক্রোমোজোম। এখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখলাম এইভাবে দেওয়া আছে যে রক্তে চর্বি কম, কুকড়া চুল, নীলাভ চোখ, শান্ত। তারপর আমরা দেখছি নানার থেকে আসা মায়ের হোমোলোগাস ক্রোমোজোম, নানির থেকে আসা মায়ের হোমোলোগাস ক্রোমোজোম। আমি যেভাবে লিখছি এইভাবে তুমি খাতার মধ্যে গুছায় রাখবা, তাহলে আমার সামনের ক্লাসে ওই ট্রস করে ক নাম্বার কিভাবে লিখতে হবে, খ নাম্বার কিভাবে লিখতে হবে এগুলো আমাদের বোঝাইতে বা তোমার বুঝতে এগুলো সুবিধা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সামনের ক্লাসে আমি আবারও বলতেছি, সামনের ক্লাসে কিন্তু তোমার এই বোর্ডগুলো লাগবে এবং তুমি একদম সামনে আমার সামনে বসেই তোমরা অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করে ফেলতে পারবা। একটা সুন্দর, নান্দনিক, গুছানো এবং ফুল মার্কস পাওয়ার জন্য তুমি অ্যাসাইনমেন্টটা কিভাবে করবা এটার জন্য কিন্তু আমাদের এই প্রয়াস। তো আশা করি সবাই যতটুকু আলোচনা করছি বুঝতে পারছো। সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।